আন্টার্কটিকা পৃথিবীর একেবারে দক্ষিণ ভাগে অবস্থিত সবথেকে শীতলতম, শুষ্কতম এবং বাতাসহীন বিচ্ছিন্ন একটি মহাদেশ। সম্পূর্ণভাবে বরফে ঢাকা এই মহাদেশ আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম, যার আয়তন প্রায় 1,42,00,000 বর্গ কিলোমিটার, যা আমাদের দেশ ভারতবর্ষের থেকে আয়তনে প্রায় 4 গুণ বড়। এই মহাদেশের জলবায়ু, জীববৈচিত্র্য, ভূগোল অন্যান্য মহাদেশ থেকে সম্পূর্ণরূপে আলাদা। এমনকি এই মহাদেশের অবস্থান এতটাই দুর্গম যে এখানে সাধারণ মানুষজনেরা স্থায়ীভাবে বসবাস করতে পারে না, কারণ এই মহাদেশের তাপমাত্রা প্রায় -90°C পর্যন্ত পৌঁছে যায়। আর এত হাড়হিম করা ঠান্ডায় মানুষের পক্ষে বসবাস করা প্রায় অসম্ভব। তবুও বিভিন্ন দেশের কিছু বিজ্ঞানীরা গবেষণা করার উদ্দেশ্যে এই মহাদেশে বসবাস করে। বহুদিন ধরেই এই মহাদেশ নিয়ে গবেষণা চলছে। তবু আপনি হয়তো এটা জানলে অবাক হবেন, এই মহাদেশের এখনো প্রায় 30% জায়গা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। এরকম জনশূন্যহীন দুর্গম অবস্থানের কারণে এই মহাদেশকে ঘিরে অনেক রহস্যও দানা বেঁধেছে। আসুন এই ভিডিওতে রহস্যময় আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে বিস্তারিতভাবে জানি। হ্যালো বন্ধুরা, আমি সাহিল টক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আমার চ্যানেলে এরকম শিক্ষামূলক ভিডিও প্রায়ই নিয়ে আসি। আন্টার্কটিকা মহাদেশ প্রায় সম্পূর্ণভাবে বরফে ঢাকা। এই মহাদেশের 98% এলাকা বরফের পুরু চাদরে ঢাকা। এই পুরু বরফের চাদর 2 কিলোমিটার থেকে শুরু করে 4 কিলোমিটার পর্যন্ত পুরু। এমনকি পৃথিবীর মোট বরফের 90% এবং বিশুদ্ধ জলের 70% এই মহাদেশেই উপস্থিত। কিন্তু আন্টার্কটিকা মহাদেশ যে প্রথম থেকেই বরফের চাদরে মোড়া ছিল তা নয়। এই মহাদেশ শুরুতে গন্ডোয়ানা সুপার কন্টিনেন্টের অংশ ছিল। প্রায় 18 কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতিবিধির কারণে গন্ডোয়ানা বিচ্ছিন্ন হয়ে যায়। সেখান থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণরূপে দক্ষিণ মেরুতে চলে যায় এবং সৃষ্টি হয় আন্টার্কটিকা মহাদেশের। আশ্চর্যজনক বিষয়, প্রায় 6.5 কোটি বছর আগে মেসোজোয়িক যুগে এই মহাদেশের জলবায়ু ছিল খুব উষ্ণ। সেই কারণে উষ্ণদেশীয় বনাঞ্চল এবং বিভিন্ন প্রজাতির প্রাণীও এই অঞ্চলে বসবাস করত। কিন্তু প্রায় 3.5 কোটি বছর আগে এই অঞ্চলের জলবায়ু পরিবর্তন হতে শুরু করে। ধীরে ধীরে তাপমাত্রা কমে যায় এবং বরফ জমতে শুরু করে। সেখান থেকেই সৃষ্টি হয়েছে আজকের আন্টার্কটিকা মহাদেশের। 16 শতাব্দীতে পর্তুগিজ অনুসন্ধানকারী গ্যাব্রিয়েল ডি কাস্টেলিয়া আন্টার্কটিকা মহাদেশকে দেখেছিলেন। যদিও এই নিয়ে অনেক বিতর্ক আছে। পরে 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ ক্যাপ্টেন জেমস কুক এই মহাদেশ অতিক্রম করেছিলেন, কিন্তু দুর্গম অবস্থানের কারণে তিনি নিজের চোখে মহাদেশটিকে দেখতে পাননি। কিন্তু 1820 খ্রিস্টাব্দে প্রথমবার দুজন রাশিয়ান অনুসন্ধানকারী বেলিংহাউসেন এবং লাজারেভ প্রথম আন্টার্কটিকা মহাদেশটি আবিষ্কার করেছিলেন। তারপরে একে একে বিভিন্ন দেশ আন্টার্কটিকা মহাদেশে পাড়ি দিয়েছে। যে দেশ এই মহাদেশের যে সকল অংশে পাড়ি দিয়েছে সেই সকল অংশের উপরে নিজেদের মালিকানা দাবি করে। দেশগুলি হলো আর্জেন্টিনা, ইউকে, নরওয়ে, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং চিলি। কিন্তু এই দাবিগুলিকে আন্তর্জাতিক স্তরে মান্যতা দেওয়া হয়নি, বরং 1959 খ্রিস্টাব্দে আন্টার্কটিকা চুক্তি স্বাক্ষর করা হয়। এখনও পর্যন্ত এই চুক্তিতে 55টি দেশ স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী আন্টার্কটিকা মহাদেশ শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং গবেষণার কাজেই ব্যবহার করা যাবে। ফলে প্রায় 30টি দেশের 5000-এর কাছে বিজ্ঞানীরা এই অঞ্চলে বসবাস করে। কিন্তু শীতের সময় শুধুমাত্র 1000 বিজ্ঞানীরা এখানে বসবাস করে, কারণ এত প্রবল শীত সহ্য করা অনেক কঠিন। আপনি হয়তো এটা জানলে অবাক হবেন, আন্টার্কটিকা মহাদেশ বরফের চাদরে ঢাকা হলেও এটি একটি আসলে মরুভূমি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মরুভূমির কথা শুনলে হয়তো আপনার মাথায় আসছে বালুকাময় উষ্ণ কোনো জায়গা, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর যে ভৌগোলিক স্থানের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 10 ইঞ্চিরও কম হয় তাকেই মরুভূমি বলে। আর আন্টার্কটিকা মহাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 2 ইঞ্চিরও কম। এই স্বল্প পরিমাণ বৃষ্টির জলও অতিরিক্ত শীতলতার কারণে তুষারে পরিণত হয় এবং বৃষ্টিপাতের বদলে সেখানে তুষারপাত হয়। সেই কারণে আন্টার্কটিকা মহাদেশকে মরু অঞ্চল হিসেবেই মান্যতা দেওয়া হয়েছে। এই মহাদেশে বরফের পুরু চাদরের নিচে প্রায় 400টি সাবগ্লেশিয়াল লেক বা উপহিমবাহ হ্রদের সন্ধান পাওয়া গিয়েছে, যাদের মধ্যে অন্যতম বৃহত্তম হ্রদ হল লেক ভস্টক। রাশিয়ার ভস্টক স্টেশনের 4 কিলোমিটার বরফের নিচে এই হ্রদটি অবস্থিত, যার আয়তন প্রায় 15,690 বর্গ কিলোমিটার। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর অন্যান্য স্থান থেকে এই হ্রদটি বিচ্ছিন্নভাবে বসবাস করে। এছাড়া আরও কয়েকটি উপহিমবাহ হ্রদ হল লেক হুইলিয়ামস এবং লেক এলসোর্থ। এই হ্রদগুলির অবস্থান এবং শীতলতার কারণে শুধুমাত্র জীবাণুরাই এই হ্রদে বসবাস করতে পারে। এরকম চরম শীতল আবহাওয়া হওয়ার সত্ত্বেও আন্টার্কটিকা মহাদেশে বিভিন্ন প্রকার প্রাণীও বসবাস করে।
সমগ্র মহাদেশটি যেহেতু দক্ষিণ মহাসাগরে ঘেরা, সেই কারণে এই মহাদেশে সামুদ্রিক জীববৈচিত্র্যও লক্ষ্য করা যায়। আন্টার্কটিকা মহাদেশে বিভিন্ন প্রকারের মাছ যেমন টুথফিশ, আইস ফিশ, কড মাছ, তাছাড়া বিভিন্ন প্রজাতির সিল, তিমি মাছ, নানা প্রজাতির পাখি যেমন পেঙ্গুইন, অ্যালবাট্রসেস, পেট্রেলস প্রভৃতি পাওয়া যায়। এছাড়াও এই মহাদেশ সংলগ্ন অঞ্চলে ক্রিল নামে এক ধরনের প্লাঙ্কটনও পাওয়া যায়, যা সামুদ্রিক প্রাণীগুলির খাদ্যের চাহিদা পূরণ করে। আন্টার্কটিকা মহাদেশের নির্দিষ্ট কোনো সময় নেই, কারণ এই অঞ্চলে পৃথিবীর সমস্ত দ্রাঘিমা রেখা এসে মিলিত হয়, ফলে এই মহাদেশে সময় নির্ণয় করা অত্যন্ত জটিল। তবুও যে যে দেশ এই স্থানে নিজেদের গবেষণা কেন্দ্র গড়ে তুলেছে, তারা নিজেদের দেশের সময়কে এই মহাদেশের সময় হিসেবে গণ্য করে। দক্ষিণ মেরুতে অবস্থান হওয়ার কারণে এই মহাদেশে 6 মাস দিন এবং 6 মাস রাত হয়। গরমের সময় উপকূলরেখার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং শীতের সময় সেই তাপমাত্রা -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। প্রায় এই মহাদেশে ঘন্টায় 50 থেকে 100 কিলোমিটার গতিবেগে তুষারঝড় হয়, যার কারণে এই অঞ্চলে স্থায়ীভাবে কেউ বসবাস করতে পারে না। এই তুষারপাতগুলি এতটাই তীব্র হয় যে মানুষের সমস্ত শরীরকে জমিয়ে দিতে পারে। আন্টার্কটিকা মহাদেশের নিচে প্রায় 100টি আগ্নেয় পর্বতেরও সন্ধান পাওয়া গিয়েছে, যাদের মধ্যে মাউন্ট ইরেবাস হল সবথেকে উল্লেখযোগ্য। এটি হলো পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত সবথেকে বৃহৎ আগ্নেয় পর্বত। এই আগ্নেয় পর্বতটি রোজ আইল্যান্ডে অবস্থিত, যার উচ্চতা প্রায় 3794 মিটার। এই পর্বতের একটি নিজস্ব লাভা হ্রদও আছে। এছাড়াও মাউন্ট টেরর, মাউন্ট মেলবর্নের মতো অন্যান্য আগ্নেয় পর্বতও এখানে অবস্থিত। এই মহাদেশে ট্রান্স আন্টার্কটিকা মাউন্টেন্স নামে একটি বিশাল পর্বতমালা আছে, যার সর্বোচ্চ শৃঙ্গ হল ভিনসন ম্যাসিভ। এই শৃঙ্গের উচ্চতা 4892 মিটার। আর এই বিশাল পর্বতমালা আন্টার্কটিকা মহাদেশকে দুটি ভাগে বিভক্ত করেছে, পূর্ব এবং পশ্চিম আন্টার্কটিকা। এই মহাদেশে একটি রহস্যময় এবং লাল জলের হ্রদও আছে, যার নাম ব্লাড ফলস। এই হ্রদের জলের রং লাল, কারণ টেলর হিমবাহের নিচে অবস্থিত একটি প্রাচীন হ্রদ থেকে এই জল নির্গত হয়। আর এই জলে প্রচুর পরিমাণ লৌহ এবং লবণ মিশ্রিত আছে। এই জল যখন বাতাসের সংস্পর্শে আসে, তখন লোহা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটায় এবং জল সম্পূর্ণরূপে লাল রং ধারণ করে। আন্টার্কটিকা শব্দটি গ্রিক শব্দ আন্টার্কটিকস থেকে এসেছে, যার অর্থ আর্কটিকের বিপরীত। এই অঞ্চলে প্রচুর পরিমাণে উল্কাপিণ্ডেরও সন্ধান পাওয়া গিয়েছে, কারণ আন্টার্কটিকা মহাদেশ বরফে ঢাকা হওয়ার কারণে সম্পূর্ণরূপে সাদা, ফলে সহজেই উল্কাপিণ্ডগুলিকে চিহ্নিত করা যায়। পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণেও এই মহাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্টার্কটিকা মহাদেশের বরফের চাদর সূর্যের বিপুল পরিমাণ কিরণকে মহাশূন্যে প্রতিফলনের মাধ্যমে ফিরিয়ে দেয়, ফলে পৃথিবীর শীতলতা বজায় থাকে। তাছাড়া এই মহাদেশ বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, যা বিশ্বব্যাপী উষ্ণায়নের গতিকে প্রশমিত করে। এই মহাদেশের শীতল বায়ু উষ্ণ বায়ুর সাথে মিথস্ক্রিয়া করে, ফলে বায়ু প্রবাহ, মহাসাগরীয় স্রোত এবং ঝড়ের উৎপত্তি নিয়ন্ত্রিত হয়। সমগ্র পৃথিবী এবং জীবকুলের জন্য এত গুরুত্বপূর্ণ হলেও আন্টার্কটিকা মহাদেশ আজ অত্যন্ত বিপদের মুখে। বিশ্বব্যাপী উষ্ণায়নের কারণে এই মহাদেশের বরফ দ্রুত হারে গলে যাচ্ছে। একটি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 150 বিলিয়ন মেট্রিক টন বরফ গলে যাচ্ছে, ফলে সেই বরফ গলা জল সমুদ্রের জলের সাথে মিশে সমুদ্রের জলের স্তর বাড়িয়ে দিচ্ছে। তাই বিজ্ঞানীরা অনুমান করেছেন আগামী কয়েক দশকে সমুদ্রের তীরে অবস্থিত অনেক শহর জলের তলায় চলে যাবে। এ বিষয়ে আমি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ভিডিওতে আলোচনা করেছি, আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও অতিরিক্ত পরিমাণ ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহারের কারণে 1980 সালে এই মহাদেশের উপরের ওজোন স্তরে একটি গর্তও লক্ষ্য করা গিয়েছিল, যে গর্তের থেকে প্রচুর পরিমাণে সূর্যের অতি ক্ষতিকারক রশ্মি প্রবেশ করে, আর এই রশ্মি প্রাণীকুলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যদিও 1987 সালে একটি চুক্তি স্বাক্ষর করে এই গ্যাসের ব্যবহার অনেক কমিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া আন্টার্কটিকা মহাদেশ দুর্গম স্থানে অবস্থিত হলেও এখানে প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটকরা আসে। তারা এই স্থানে বর্জ্য পদার্থ নিক্ষেপ করে আন্টার্কটিকার পরিবেশকে দূষিত করছে। তাছাড়া যে সকল গবেষণা কেন্দ্র এই মহাদেশে আছে, তারা প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ এবং প্লাস্টিক এই মহাদেশে নিক্ষেপ করে, ফলে মহাদেশের স্বাস্থ্যের অনেক অবনতি ঘটেছে। যদিও এই মহাদেশের স্বাস্থ্যের উন্নতির জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, অনেক নতুন আইনও প্রণয়ন করা হয়েছে, কারণ এই মহাদেশ সমগ্র মানবজাতি তথা জীবকুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।